জাদুয়ার চিন্তা ইতি টানিয়ে হাসিল জাদুয়ার পানে তাকিয়ে সুলতানা খানের উদ্দেশ্যে বলে ওঠে, দাদি, খাইয়ে দাও ওকে। হাসিলের কথায় জাদুয়া শুকনো ঢোক গিলে ভয় ভয়ে বলে, আমি খাবো না, খেতে ইচ্ছে করছে না। জাদুয়ার কথায় হাসিল চিৎকার করে সুলতানা খানকে বলে, দাদি, তুমি শুনতে পাওনি আমি কি বলেছে? হাসিলের চিৎকারে জাদুয়া ভয়ে গুটিসুটি হয়ে বসে। সুলতানা খান মুখের সামনে খাবার ধরতেই কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নেয়। জাদুয়াকে খেতে দেখে সকলে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। অন্যদিকে স্নেহা মুখ টিপে টিপে হেসেই যাচ্ছে। জাদুয়ার এহেন হালাত দেখে তারা কোনো মতেই নিজেদের হাসি কন্ট্রোল করতে পারছে না। জাদুয়ার খাওয়া শেষ হতেই হাসিল চলে যায় সেখান থেকে। হাসিলের যাওয়ার পানে অবাক হয়ে তাকিয়ে থাকে সুলতানা খান। তার কাছে হাসিলকে আজ কেমন অদ্ভুত লাগলো। তিনি মনে মনে আওড়ায়, আচ্ছা হাসিল, কি কোনোভাবে না না, আমি এসব কি ভাবছি, এটা কখনোই সম্ভব না। বলে তিনি আবার ভাবেন, হাসিল তো আজ অবধি কারো কোনো ব্যাপারে হস্তক্ষেপ করেনি, তাহলে আজ কেন? উফ, আমি আর ভাবতে পারছি না। সুলতানা খানকে এভাবে নিশ্চুপ হতে দেখে আয়েশা বেগম জিজ্ঞেস করেন, মা, কি হয়েছে? আপনি এভাবে চুপ হয়ে কি ভাবছেন? আয়েশা বেগমের প্রশ্নে সুলতানা খান নিজ চিন্তা সমাপ্তি টেনে বললেন, না, কিছু না। সময় থেমে থাকে না কারোর জন্য, নিজ গতিতে এগিয়ে যায় সময়। এই সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় আমরাও। ঠিক তেমনই অতিবাহিত সময়ের সাথে নিজেকে সামলে নিয়েছে জাদুয়া। ভুলতে শুরু করেছে নিজের প্রিয় দাদির মৃত্যুর শোক। ফলস্বরূপ পুনরায় সকলের সাথে স্বাভাবিক আচরণ করতে শুরু করেছে জাদুয়া। তা দেখে বাড়ির সকলে চিন্তামুক্ত হয় জাদুয়াকে নিয়ে। জাদুয়ার মানসিক অবস্থা ভালো না থাকার দরুন প্রায় অনেক দিন যাবৎ স্কুলেও যাওয়া হয়নি। তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের রুটিন মাফিক নামাজ, কোরআন শরীফ পড়ে, স্কুল ড্রেস পরে তৈরি হয়ে ডাইনিং রুমে চলে আসে ব্রেকফাস্ট করতে। জাদুয়াকে তৈরি হয়ে নিচে আসতে দেখে আয়েশা বেগম খুশি হয়ে জাদুয়াকে বলে, জাদুয়া, তাড়াতাড়ি আয়, বসে পড়, আর তা না হলে স্কুলের জন্য লেট হয়ে যাবে। জাদুয়ার চাচির কথায় সায় জানিয়ে ডাইনিং টেবিলে বসতেই চোখ যায় স্নেহা ও রাফিনের দিকে। ওদেরকে দেখে জাদুয়া ব্রু কুচকে মস্করার স্বরে বলল, কি ব্যাপার, আজ যে তোমরা এত তাড়াতাড়ি নাস্তার টেবিলে আসলে? কোনো চমৎকার ঘটে গেল নাকি? জাদুয়ার কথায় স্নেহা মুখ ভেঙিয়ে বলল, জীবনেও ঝাড়ুর বাড়ি খেয়েছিস? মানে? জাদুয়ার প্রশ্নের জবাবে রাফিন বলল, আপু, আমি তোমাকে বলছি, কি? কাল আপু কোনো মতেই ঘুম থেকে উঠছিল না, তাই কথাটি উচ্চারণ করেই রাফিন উচ্চস্বরে হেসে উঠে বলে, তাই আম্মু কাল আপুকে ইচ্ছে মতো ঝাড়ু বাড়ি দিয়ে ঘুম থেকে উঠিয়েছে। রাফিনের কথায় স্নেহা রেগে ব্রু কুচকে তাকিয়ে বলল, আপনি হাইসেন নাম ভুইলা গেছেন, ঝাড়ুর বাড়ি আপনিও খাইছেন। স্নেহার কথায় মিনিটের মধ্যে রাফিনের হাসি উবে যায়। এই সকল ঘটনা দেখে জাদুয়া উচ্চস্বরে হেসে ওঠে। জাদুয়ার হাসি দেখে স্নেহা রাফিন মুখ ভার করে জাদুয়ার দিকে ঘুরে সমস্বরে বলে ওঠে, হাসি থামাও। কিন্তু জাদুয়া তার বড় নিজের হাসি কোনো মতেই থামাতে পারছে না। স্নেহা রাফিনও আর কোনো কথা না বলে, কারণ জাদুয়াকে আজ প্রায় অনেকদিন পর এভাবে হাসতে দেখেছে তারা। তাই জাদুয়াকে এভাবে হাসতে দেখে আয়েশা বেগম মুগ্ধ হয়ে জাদুয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, এইটুকুনি বয়সে মেয়েটা অনেক দুঃখ কষ্ট সহ্য করে ফেলেছে। যেই বয়সে এভাবে হাসি খুশি থাকার কথা ছিল, সেই বয়সে মেয়েটা কত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গুজরিয়েছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি সবসময় যাতে আল্লাহ তোর এই হাসিটা বজায় রাখেন।
হঠাৎ ডাইনিং টেবিলে আগমন ঘটে একজন অনাকাঙ্ক্ষিত পুরুষের। তাকে দেখার সাথে সাথে জাদুয়ার হাসি চিরতরে উবে যায়। উপর নিচ কোনো দিকে না তাকিয়ে খাবার খেতে মনোযোগী হয়ে পড়ে জাদুয়া। যা দেখে স্নেহা মুখ টিপে টিপে হাসে আর জাদুয়াকে পা দিয়ে খোঁচায়, কিন্তু জাদুয়া এদিক সেদিক কোনো দিকে না দেখে মূর্তির মতো খাওয়ায় মনোযোগী হয়ে পড়ে। জাদুয়াকে দেখে এই মুহূর্তে মনে হচ্ছে সে তার খুবই গুরুত্বপূর্ণ কর্মে মনোনিবেশ করেছে। ডাইনিং টেবিলে হাসিলকে দেখে আয়েশা বেগম চমকিত হয়ে যান, কারণ এতদিনেও হাসিল একেবারের জন্য ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বের হয়নি। তাই হঠাৎ আজ হাসিলকে ডাইনিং টেবিলে দেখে একটু অবাক হয়ে যান আয়েশা বেগম, কিন্তু পর মুহূর্তে এই ব্যাপারে তিনি বেশি না ঘাটিয়ে ভাবলেন হয়তো আজ হাসিলের হাতে সময় আছে তাই ব্রেকফাস্ট করতে বসেছে। তাই আয়েশা বেগম আর কোনো কথা চিন্তা না করে হাসিলকে খাবার সার্ভ করে নিজ কর্মে ব্যস্ত হয়ে পড়েন। হাসিল নিজ খাবার খাচ্ছে আর চোখে জাদুয়াকে পর্যবেক্ষণ করছে আর মনে মনে ভাবছে, আমি এরকমটা কেন করলাম? আমি ব্রেকফাস্ট করতে কেন আসলাম? আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, নাকি আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে? হাসিলের মূলত এরকমটা ভাবার কারণ হলো সে নিজ অফিসের দিকে পা বাড়াতেই জাদুয়ার মনোমুগ্ধকর হাসির ধ্বনি কর্ণগহ্বরে পৌঁছাতেই বর্ষীভূতর ন্যায় চলে আসে ডাইনিং টেবিলে। স্নেহা রাফিনের খাওয়া শেষ হতেই স্নেহা দ্রুত বেগে উঠে জাদুয়ার উদ্দেশ্যে বলে, জাদুয়া, আমরা গাড়িতে ওয়েট করছি, তোর খাওয়া শেষ হলে চলে আসি। বলে স্নেহা রাফিন কোনো দিকে না তাকিয়ে দ্রুত সেই স্থান থেকে চলে যায়। জাদুয়া তাদের যাওয়ার দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে, মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করার সাহস জুগিয়ে উঠতে পারছে না। ফলস্বরূপ নিজের খাবার থামিয়ে সেখান থেকে উঠে আসতেই একটা ভারী গম্ভীর কণ্ঠ কর্ণে প্রতিধ্বনিত হয়, Sit on your chair. জাদুয়ার কর্ণ অবধি ধ্বনিটি পৌঁছাতেই পা কেঁপে ওঠে। ফলস্বরূপ নিজের চেয়ারে বসে পড়ে। হাসিল আবার তার গম্ভীর কণ্ঠে জাদুয়াকে আদেশ করে, I said sit on your chair. Finish your breakfast. হাসিলের কণ্ঠ কর্ণে পৌঁছাতেই জাদুয়া দিক বেদিক ভুলে কাপা কাপা হস্তে দ্রুত খাবার গলাধকরণ করতে গিয়ে গলার খাবার আটকে যায়। ফলস্বরূপ প্রচন্ড কাশি উঠে যায় জাদুয়ার। তখনই শক্তপোক্ত বলিষ্ঠ হাতে পানির গ্লাস এগিয়ে ধরে জাদুয়ার সামনে। গ্লাসটি মুখের থেকে একটু উপরে হওয়ার দরুন জাদুয়া নিজ হস্তে গ্লাস ধরে থাকা হাতটি নিজের নিকটে টেনে নিয়ে পানিটুকু খেয়ে নিজের কাশি থামায়। কাশি থামতেই জাদুয়া বড় একটি নিঃশ্বাস ত্যাগ করে মাথা উঠায় পানি দিয়ে তাকে সাহায্য করা মানুষটিকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে। মাথা উঠিয়ে জাদুয়া যাকে দেখতে পায় তাকে দেখেই জাদুয়ার শ্বাস আটকে যায়। আটকে থাকা শ্বাসে জাদুয়ার দৃষ্টিতে পরিলক্ষিত হয় হাসিল। ব্রু কুচকে তাকিয়ে আছে কোনো একদিকে। হাসিলের দৃষ্টি অনুসরণ করে সেদিকটাই তাকাতেই জাদুয়ার দৃষ্টিতে আসে নিজের হাত দিয়ে ধরে থাকা হাসিলের হাত। তড়িৎ বেগে নিজ হাত ছাড়িয়ে নেয় জাদুয়া হাসিলের ধরে থাকা হাতের থেকে। হাত ছুটিয়েই জাদুয়া ভয় ভয়ে বলে ওঠে, সরি, I am really sorry. বলেই জাদুয়া সেখান থেকে দ্রুত চলে যায়। হাসিল তখনও নির্বিকার হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। জাদুয়া স্কুলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই তার নজরে আসে স্কুল ব্যাগ ছাড়াই জাদুয়া চলে এসেছে ডাইনিং টেবিল থেকে। নিজের মাথায় আলতো একটা চড় বসিয়ে আবার পা ঘোরায় ব্যাগ আনার উদ্দেশ্যে। তখনই আকস্মিকভাবে কারো বুকের সাথে ধাক্কা লাগে। ফলস্বরূপ জাদুয়া নাকে প্রচন্ড ব্যথা পায়। হাত দ্বারা নাক ঘষতে ঘষতে ধাক্কা খাওয়া ব্যক্তির দিকে তাকাতেই হাসিলকে দেখে নেত্রযুগল খিঁচে বন্ধ করে ফেলে জাদুয়া। জাদুয়াকে এভাবে চোখ বন্ধ করতে দেখে হাসিল নিজের অজান্তে মুচকি হাসি দিয়ে ওঠে। জাদুয়ার মুখের দিকে তাকাতেই হাসিলের নজরে আসে জাদুয়ার ব্যথাপ্রাপ্ত লাল হয়ে যাওয়া নাক। ধীরে ধীরে এগিয়ে যায় হাসিল জাদুয়ার একদম নিকটে। নিজের মাথা ঝুঁকিয়ে জাদুয়ার মুখ বরাবর করতেই হাসিলের গরম উষ্ণ নিঃশ্বাস বাড়ি খায় জাদুয়ার মুখশ্রীতে। যার দরুন জাদুয়া ভয়ে নিজের স্কুল ড্রেস দু হাত দিয়ে চেপে ধরে ঠায় নেত্র খিচিয়ে বন্ধ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ হাসিল অযাচিত এক কাজ করে বসলো। জাদুয়ার খিচে থাকা নেত্রের বানে তাকিয়ে থেকে লাল হয়ে যাওয়া নাকে ফু দিয়ে চলে যায় নিজ গন্তব্যে। জাদুয়া নিজের নাকে শীতল হাওয়া অনুভব করতেই তড়িৎ গতিতে চোখ খুলে ফেলে, কিন্তু সামনে কাউকে না দেখে জাদুয়া ভয় পেয়ে যায়। এটা ভেবে কিসের শীতল হাওয়া অনুভব করলো জাদুয়া? বেশি চিন্তা ভাবনা না করে জাদুয়া ডাইনিং টেবিল থেকে নিজের ব্যাগ নিয়ে চলে যায় স্কুল যাওয়ার উদ্দেশ্যে।
বিকেলের দিকে সকল ভাই বোন গার্ডেন এরিয়াতে বসে মজমাস্তিতে সময় পার করছিল। তখনই সুলতানা ভিলায় বাইকে করে কারো আসার শব্দ কর্ণে পৌঁছাতেই স্নেহা সেদিকটায় তাকাতেই পরিলক্ষিত হয় তার চিরচেনা শত্রু মিস্টার জিরাফের। তখনই স্নেহা মনে মনে আওড়ায়, আরে এই জিরাফটা এখানে কি করছে? ভাইয়া তো বাসায় নেই, তাহলে কার কাছে এসেছে? ভাইয়া বাসায় নেই কথাটা স্নেহার মস্তিষ্কে বাড়ি খেতেই বলে ওঠে, আরে বাহ, আজ তো ভাইয়াও নাই। আজ তো আমি একে একটা শিক্ষা দিতেই পারি। আজ কাকে ডাকবে ভাইয়ার চামচা? বলে স্নেহা চলে যায় সাব্বিরের সামনে। সাব্বির সুলতানা ভিলায় প্রবেশ করার জন্য পা রাখতেই স্নেহা সাব্বিরের সামনে দুই হাত মিলে দিয়ে দাঁড়ায়। কি চাই এখানে মিস্টার জিরাফ? আজ ভাই নাই, কেন আসছেন? স্নেহার প্রশ্নে সাব্বির বুকুটি করে তাকিয়ে বলে, আচ্ছা, আপনার প্রবলেমটা কি একটু বলবেন? আপনার গায়ে পড়া স্বাভাবিক ঠিক একটু চেঞ্জ করতে পারেন না? সাব্বিরের এরূপ কথায় স্নেহা রেগে গিয়ে বলল, আপনি কি আমায় অপমান করলেন? অপমান তো তাকে করা হয় যার অপমান বোধ আসে, আপনার কি আসে? সাব্বিরের প্রশ্নে স্নেহা খেপে গিয়ে বলল, অবশ্যই আছে। দাঁড়ান আপনি, আজ আমি আপনার মাথা ফাটাবো। বলেই স্নেহা এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খোঁজায় ব্যস্ত হয়ে পড়ল। এই ফাঁকে সাব্বির হাসিলের কক্ষে চলে যায় প্রয়োজনীয় একটা ফাইল আনতে, যেটা আজকের মিটিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। স্নেহা নিজের পিছনে সাব্বিরের উপস্থিতি দেখতে না পেয়ে প্রচণ্ড ক্ষেপে যায়, কিন্তু গেটের সামনে সাব্বিরের বাইক দেখতে পেয়ে বুঝতে পারে সাব্বির বাড়ির ভিতরে আছে। তাই রেগে বাড়ির ভিতরে পা রাখার উদ্দেশ্যে পা বাড়াতেই আকস্মিক একটা ভাঙা কাচের টুকরায় পা পড়তেই মা বলে চিৎকার দিয়ে বসে পড়ে স্নেহা। সাব্বির সেখান দিয়ে যাবার সময় স্নেহার চিৎকার কানে পৌঁছাতেই চলে যায় স্নেহার সামনে। স্নেহা তখনও যন্ত্রণায় চোখ বন্ধ করে পা চেপে ধরে কান্না করেই যাচ্ছে। হঠাৎই স্নেহা নিজেকে শূন্য অনুভব করতেই চোখ খুলে তাকায়। তখনই চোখের সামনে ভেসে ওঠে সাব্বিরের মুখমণ্ডল, যা দেখে স্নেহা ছটপট করতে থাকে নিচে নামার জন্য। সাব্বির নিজের ভারসাম্য ঠিক রাখার জন্য স্নেহাকে শক্ত করে চেপে ধরে বলে, আর একটু যদি নড়াচড়া করেন তাহলে আই শিওর ভিক্ষা মেরে কোল থেকে ফেলে দিব। সাব্বিরের হুমকিতে স্নেহা ভয় পেয়ে চুপ হয়ে যায়। সাব্বির স্নেহাকে পার গোলার সামনে এনে বসিয়ে দিয়ে স্নেহার পাটা নিজের হাঁটুর উপর রেখে আলতো হাতে ঢুকে যাওয়া কাঁচের টুকরোটি বের করে। স্নেহা এই প্রথমবার সাব্বিরকে এতটা নিকট থেকে দেখছে আর মনে মনে ভাবছে, লোকটা অতটাও খারাপ না, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। বলতে স্নেহার হার্ট দ্রুত গতিতে বিট করা শুরু করে। তখনই স্নেহা নিজের বক্ষপিঞ্জরটা চেপে ধরে। তা দেখে সাব্বির প্রশ্ন করে, আপনি ঠিক আছেন? সাব্বিরের প্রশ্নে স্নেহা নিজেকে স্বাভাবিক করে প্রত্যুত্তর করে, আচ্ছা, আপনি আমাকে আপনি করে বলেন কেন? আপনি জানেন আমি আপনার থেকে অনেক ছোট। স্নেহার প্রশ্নে সাব্বির বলে, আমি জানি আপনি আমার থেকে অনেক ছোট, কিন্তু আপনি কি তা মানেন? মানে আপনি আমার সাথে যে রূপ ব্যবহার করেন তাতে তো মনে হয় না আপনি আমাকে বড় মনে করেন, তাই বললাম আর কি। সাব্বিরের কথায় স্নেহার কিছুটা লজ্জাবোধ হলো। মনে মনে ভাবলো, আমি কি সত্যি খুব বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি ওনার সাথে? স্নেহার ভাবনার মাঝেই সাব্বির বলে উঠল, নীল, আমার রুমাল দিয়ে বেঁধে দিলাম আপাতত, অবশ্যই ড্রেসিং করিয়ে নেবেন, আর তা না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। বলে সাব্বির নিজ গন্তব্যে চলে যায়। সাব্বিরের যাওয়ার দিকে তাকিয়ে এক ধ্যানে তাকিয়ে থাকে স্নেহা। আজ হঠাৎই কেন জানি এই লোকটাকে স্নেহার খুব ভালো লাগছে। এক নিমেষেই সকল রাগ অভিমান ভেঙে গুড়িয়ে গেছে এই লোকটার প্রতি। হাসিল সুলতানা ভিলায় ফিরে নিজের মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে কাউকে দেখতে না পেয়ে চলে যায় নিজ কক্ষে।
ফ্রেশ হয়ে ডিনারের উদ্দেশ্যে এসে ডাইনিং টেবিলে বসতেই শুনশান নীরবতা চেয়ে যায় সেখানে। হাসিল নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে জাদুয়ার পানে চেয়ে সুলতানা খানকে উদ্দেশ্য করে বলে, দাদি, কাল বিকেলে যেন কোনো মেয়েকে ভিলা থেকে বের হতে না দেখে। কেন? কাল একটা মিটিং রেখেছে, আর যারা আসবে তারা কিন্তু খুব একটা ভালো মানুষ না। তাই আমি যাতে কাল কাউকে তারা না যাওয়া অবধি বের হতে না দেখি। বলেই হাসিল সেখান থেকে চলে যায়। সুলতানা খান হাসিলকে ডেকে বলে, খেয়ে যা, না খেয়েই চলে যাচ্ছিস কেন? ক্ষুধা নেই। বলেই হাসিল চলে যায়। সুলতানা খান জানেন হাসিল একবার যখন না বলেছে তখন আর কোনো মতেই খাবে না, তাই তিনি আর কোনো কথা বাড়ালেন না। অন্যদিকে স্নেহা কিছুক্ষণ হাসিলের যাওয়ার পানে তাকিয়ে থেকে সোহানাকে হেসে বলে, আপু, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? কি? ভাইয়া কিন্তু সম্পূর্ণ কথা জাদুয়ার দিকে তাকিয়ে বলেছেন। মনে হলো এখন তিনি যেই কথাগুলো বলেছেন তা একমাত্র জাদুয়াকে শোনার জন্য বলেছেন। স্নেহার কথা শুনে সোহানা স্নেহার মাথায় ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলে, তোর মাথা এই সকল আলতু ফালতু কথা বন্ধ করে খাওয়াই মন দেয়। স্নেহা সোহানার কথায় নিজের মাথা ডলতে ডলতে মুখ ভেঙচিয়ে নিজের খাওয়ায় মন দেয়। সেদিনটা কেটে যায় সকলের হাসিতে খুশিতে। আগামীকালের চিন্তা আমরা কেউ কখনোই করি না। সামনে আমাদের সাথে কি ঘটবে বা কি ঘটতে পারে তা থেকে আমরা সর্বদাই নির্বোধ থাকি। ওই যে কথাই আছে না, মানুষ যদি জানতো ওই স্থানে গেলে তার বিপদ ঘটবে তাহলে সে আর যাই হোক কখনোই সেই স্থানে যেত না। যেমনই জাদুয়া যদি জানতো সামান্য একটি ভুলের জন্য তাকে এত বড় শাস্তি পেতে হবে তাহলে সে কখনোই সেখানে যেত না। পরের দিন বিকেলেই কিছু পুরুষের আগমন ঘটে সুলতানা ভিলায়। হাসিল তাদের সাথে তার ব্যবসায়িক আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে। তখনই রাফিন পুলের পাশে খেলতে থাকার দরুন আকস্মিকভাবে তার হাত থেকে খেলার বলটি পড়ে যায়। অনেকক্ষণ চেষ্টা করার পরও কোনো মতেই সে বলটি ওঠাতে পারেনি। তাই রাফিন চলে যায় কারো কাছ থেকে সাহায্য চাওয়ার উদ্দেশ্যে। তখনই রাফিনের চোখ যায় ড্রয়িংয়ে থাকা জাদুয়ার দিকে। রাফিন আর কাউকে খুঁজে না পেয়ে চলে যায় জাদুয়ার কাছে সাহায্য চাইতে, কিন্তু জাদুয়া রাফিনকে বলে, রাফিন, কাল ভাইয়া সকলকে বাইরে যেতে না করেছে। এখন আমি গেলে উনি যদি রাগ করেন তাহলে? জাদুয়ার কথায় রাফিন মুখ ভার করে গাল ফুলিয়ে বসে পড়ে, যা দেখে জাদুয়ার ভীষণ খারাপ লাগে। তাই সে রাফিনের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, আচ্ছা চলো, আমি দেখি কি করা যায়। জাদুয়ার কথায় রাফিন খুশি হয়ে জাদুয়াকে নিয়ে যায় পুলের সামনে। জাদুয়া বলটির অবস্থান পর্যবেক্ষণ করে একটি লাঠি নিয়ে আসে, যা দ্বারা বলটিকে কাছে আনা সম্ভব হবে। লাঠি দিয়ে বলটি আনার উদ্দেশ্যে হাত বাড়াতেই জাদুয়ার অজান্তেই লাঠির সাথে বেজে তার শরীরের ওড়না জড়ানো লাঠি দিয়ে বলটি আনার উদ্দেশ্যে হাত বাড়াতেই জাদুয়ার অজান্তেই লাঠির সাথে বেজে তার শরীরে জড়ানো ওড়নাটি ঢিলে হয়ে ঝুলে পড়ে। জাদুয়ার পরিহিত কামিজের গলাটি বড় হওয়ার ফলস্বরূপ বক্ষ বিভাজনের কিছুটা অংশ পরিলক্ষিত হয়। হাসিলের নিজের ব্যবসায়িক কাজ নিয়ে আলোচনার মাঝেই পরিলক্ষিত হয় সেখানে উপস্থিত একটি ছেলের দৃষ্টি, যে দৃষ্টিতে স্পষ্ট কামুকতার ছাপ পরিলক্ষিত। হাসিল ছেলেটির দৃষ্টি অনুসরণ করে তাকাতেই আগ্নেয়গিরির লাভার ন্যায় ফুঁসে ওঠে। প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে নিজের হস্ত দুটো শক্তভাবে মুষ্টিবদ্ধ করে হাসিল সাব্বিরের উদ্দেশ্যে বলে, সাব্বির, সবাইকে